তোমারি মোহে আমি ডুবে যাই অভিলাষী সে মায়ায় আবেগে জানো কি হায় আমি মরে যাই যদি না দেখি তোমায় দু চোখে জানো কি হায় ও হিয়া তোমার হাসিতে ঝরে ঝরে চাঁদোয়া আধো আধো আলোতে হৃদয় বে পরোয়া তোমারি মোহে আমি ডুবে যাই অভিলাষী সে মায়ায় আবেগে জানো কি হায়। প্রিয় দর্শক, মোহে মায়ায় সুরে এবং সঙ্গীতের আড্ডায় আজকে তারকাকথনের এই আয়োজনে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মাঝে অনেকদিন ধরে একটা বিতর্ক চলে আসছে সঙ্গীতের একাল বা সেকাল নিয়ে। সঙ্গীতের যে জৌলুস বাংলা গানের রয়েছে তা কি এখনও বর্তমান? এই বিতর্কের অনেকটা অবসান কিন্তু হয় যখন আমরা এ ধরনের শিল্পীদের আমাদের আয়োজনগুলোতে পাই এবং তাদের সৃষ্টি নিয়ে, তাদের সুর নিয়ে আমরা জানতে পারি। আজ তারকাকথনের সেট আলোকিত করে যে দুজন মানুষ আছে, তারা সঙ্গীতের পদচারণায় প্রতি পরতে পরতে প্রমাণ করেছেন যে আধুনিক বাংলা গান তার জৌলুস কিন্তু এখনও হারায়নি, ধরে রেখেছে, আছে স্বমহিমায়। চলুন প্রিয় দর্শক, শুরুতে তাদের সাথে পরিচয় করাই। জানি ইতিমধ্যে আপনারা চিনে গেছেন কারা আমাদের সাথে আছে, তবু আনুষ্ঠানিকতার স্বার্থে বলছি। সাথে আছেন অদিত রহমান, সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকার, অনেক পরিচয় তার আসলে। শুভেচ্ছা। এবং সাথে আছেন সঙ্গীত শিল্পী যার গান আপনারা শুনলেন, আমাদের সকলের প্রিয় শামীম হাসান। শুভেচ্ছা দুজনকে। যে দারুণ মোহে আসলে শুরু হলো, তারপরে আমার কথা বলতে কথাটা একটু জড়িয়ে আসছিল, কারণ একটা মায়ায় আমরা হারিয়ে গিয়েছিলাম। এবং আপনাদের সঙ্গীত জগতে যতগুলো কাজ রয়েছে সবগুলো কাজে কি এক অদ্ভুত মায়ায়, কি এক জাদুতে আমাদের জড়িয়ে রেখেছে। শুরুতে অদিত রহমানকে দিয়ে শুরু করতে চাই। অনেক অনেক গান আমরা উপহার পেয়েছি আপনার কাছ থেকে, এখনও পাচ্ছি। তো সম্প্রতি একটি গান নিয়ে আসলে আজকের এই আলোচনা শুরু করতে চাই, শুনি। এই গানটা নিয়ে নতুন একটি গান আপনাদের সাথে কাজ করছেন, সেই গানটা নিয়ে। এই গানটার নাম হচ্ছে সব নিয়ে নে। এই গানটার আসলে অনেক বড় স্টোরি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। আসলে এই গানটার সবচেয়ে বড় স্টোরিটা হচ্ছে, এই গানটা লিখেছেন, সুর করেছেন আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। এবং বাংলাদেশে যদি সর্বশ্রেষ্ঠ তিনজন থাকেন সুরকার, সঙ্গীত পরিচালক, তাহলে উনি তাদের মধ্যে অন্যতম। এবং এই গানটা গেয়েছিলেন, কণ্ঠ দিয়েছিলেন আমাদের সবার পছন্দের বারী সিদ্দিকী স্যার। এবং ওনারা আমার খুবই সৌভাগ্য যে আমি ওনাদেরকে চাচা বলার সৌভাগ্য হয়েছে আমার। তো আমি চাচা করেই বলি কথাটা। বুলবুল চাচার এই গানটা সব নিয়ে যখন আমি প্রথম ফার্স্ট শুনলাম, আমার একটা ছোটো ভাই আছে অনিমেষ, যাকে আপনারা অনেকেই চেনেন। ও একটা রিসেন্টলি খুব সুন্দর একটা গান করেছে, নাসেক নাসেক। তো অনিমেষের মুখে প্রথম আমি এই গানটা শুনেছিলাম। সেই রাত থেকে গানটা আমাকে হন্ট করা শুরু করে এবং তারপরে আমি বারী চাচারটা শুনি। এবং ওইটা শোনার পর থেকে আমার প্রায় 6 মাস আমি ঘুমাতে পারিনি ইন এ সেন্স যে আমি স্বপ্নের মধ্যে ওই গানটা শুনতাম। মানে এত কিছু গান থাকে না যেটা আপনি না চাইলেও আপনার ভিতরে বাজছেই, চলতেই থাকে। তো ইট ওয়াজ দ্যাট কাইন্ড অফ আ সং। এবং গানের যেই মেসেজটা ছিল,
যেটা খুব টেনেছে আমাকে, যে একটা এরকম আকুতি নিজের কাছের মানুষটাকে ফিরে পাওয়ার। একই টাইমে আমি আমাদের উপমহাদেশের একজন অনেক মহান শিল্পী আছেন যার নাম হচ্ছে হযরত আমির খুসরো। ওনার অবদান আসলে অনেক কিছুতে, যেরকম উনি সিতার বানিয়েছেন, উনি এই উপমহাদেশে কাওয়ালির ফাউন্ডারদের মধ্যে উনি একজন, যার লেখনীতে অনেক কাওয়ালি আছে। যেরকম এইটা বেসিক্যালি উনারই একটা 750 বছর আগের লেখা। এই আমাদের যে নেক্সট পার্টটা, এটা অনেকে মনে করছে এটা হিন্দি পার্ট, এটাকে আসলে হিন্দাভি, এই ভাষাটাকে হিন্দাভি বলা হয়, তখন হিন্দি ছিল না। তো আমির খুসরো এই ভাষায় কিছু তার কালাম লিখেছিলেন, এবং যখন ওই কালামটা শুনলাম, আবার আমাদের বুলবুল চাচার গানটা শুনলাম, ডিফারেন্স প্রায় 700-800 বছরের, কিন্তু দ্য মেসেজ ইজ স্টিল দ্য সেম। এই যে চিরন্তন ভালোবাসার যে কথাটা, ইটার্নাল লাভের কথাটা, দ্যাট রিমেইনস দ্য সেম দুটো গানেই। সো ওইটা আমাকে অনেক বেশি পুশ করেছে যে হোয়াট ইফ, হয়তো কেউ শুনবে না, হয়তো কেউ গালি দিবে, কিন্তু আমি এই দুইটা গানকে পাশাপাশি শুনতে চাই। সেখান থেকে এই গানের জন্মটা। এবং আমি খুবই ফরচুনেট যে বাড়ি বুলবুল চাচার ছেলে সামির ইমতিয়াজের সাথে আমার কথা হয়েছে, তাদের ফ্যামিলির সাথে, এবং দে গেভ দেয়ার ব্লেসিংস টু মি যে আপনি এটা করেন। কারণ আমার আসলে শুধু করাটাই ইচ্ছা ছিল। আমি দেখবেন যে আমার চ্যানেল থেকে ছেড়েছি, কোনো স্পন্সর নাই, কিছু নাই, জাস্ট মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি না ছাড়া পর্যন্ত আসলে গানটার থেকে আমি বেরোতে পারবো না। গানটাকে প্রথমত নিজের তুষ্টির জন্য বা নিজের জন্য কিছু করতে চাই, অ্যাবসলিউটলি আমার জন্য করা গানটা। আমি মাফ চেয়ে নিচ্ছি সবার কাছে যে আসলে এই গানটা আমার জন্য করা। মানে আমি নিজে, মানে হয় না একটা শিল্পীর মধ্যে ছটফট হয় যে একটা কাজ শুনে, এই গানটা শুনে আমার এরকম হচ্ছিল। এবং থ্যাঙ্কফুলি আমাদের শামীম যে ওই পার্টটা, আমির খুসরোর পার্টটা, কারণ এর আগে এই গলা, মানে এই কথাগুলো মানুষ নুসরত ফতেহ আলী খান সাহেবের মুখে শুনেছেন, এবং আরও 1-2 জনের মুখে শুনেছেন যারা এই কালাম নিয়ে কাজ করেছে। তো আমি শামীমকে ধন্যবাদ দিতে চাই যে গানটাকে নিখুঁত করে গাওয়ার জন্যে। এবং বাংলাদেশের বেশ, আমি কখনো ভাবিও নি যে মানুষজন যে আসলে এইভাবে শেয়ার করবে, কারণ আমি আমার জন্য বানিয়েছি প্রথমে বললাম। সো আমি অনেক গ্রেটফুল যে আসলে এই গানটা নিয়ে মানুষ কথা বলছে। মানে আমার মনের ভালোবাসাটা যে মানুষ বুঝতে পেরেছে, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি আসলে। সত্যি শামীম হাসান কাছে একটু শুনতে চাই এই গানটি গাওয়ার এক্সপিরিয়েন্স, কারণ যেহেতু অদিত রহমান বলছিলেন যে গানটিকে যারা ছুঁয়েছেন, যাদের কণ্ঠে গানটি ফুটেছে, তারা কোন ধরনের কিংবদন্তি মানুষ, আসলে সেই গানটিকে আবার নতুন করে গাওয়া, নতুন করে সকলের সামনে উপস্থাপন করা, এই অনুভূতিটা কেমন ছিল আপনার? এটা আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আমার মানে গুরুজন, আমার ওস্তাদ মানুষ, এবং উনি যে আমাকে এই গানটির জন্য সিলেক্ট করেছেন, এটার জন্যে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কারণ অনেকেই আছে গান গায়, তাদেরকেও তো ডাকতে পারতেন, আমাকে কেন ডাকলেন? তো এবং মানে ওনার সাথে কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখি। এই যে যেমন তোমারই মোহে, ওনার সৃষ্টি। সো তোমারই মোহেতে একটা জায়গা আছে, ও হিয়া তোমারই, হ্যাঁ, ওই জায়গাটা একটা ভাঙা আছে। তো ভাঙাটা মানে যখন আমি টেকটা দিলাম, তো তখন বললো এই টেকটাই থাকবে। আমি বলছি এটা তো মানে গলাটা ফেটে মানে মানে একটা ফাটা ফাটা আওয়াজ আসলো, বললো এটাই বিউটি, এটাই থাকবে। সো আমি আমাকে নিজেকে আরেকবার মানে অন্যভাবে আবিষ্কার করলাম যে না, এটাও একটা মানে মানে এটাও একটা বিউটি হতে পারে আর কি, এরকমও গান হতে পারে আর কি। সো আমি আসলে মানে তার সঙ্গে কাজ করাটাই আমার জন্য একটা মানে আশীর্বাদের মতো। আমি আর কিছুই মানে ওইভাবে আসলে তার সম্বন্ধে কি বলবো, তার সম্বন্ধে বলতে গেলে আসলে সে একটা সমুদ্র, এটা আমি আসলে বলতে চাই, যা আমাদেরকে মানে মানে তার সম্বন্ধে আরও আমাদেরকে জানতে হবে আর কি, মানে এই জেনারেশনকে জানতে হবে আর কি তার সম্বন্ধে। নিঃসন্দেহে আমরা যে গানটি নিয়ে কথা বলছি, নতুন রিলিজ, তার কিছু অংশ একটু দর্শকদের নিয়ে আমরা দেখে আসি, তারপরে গল্পে ফিরবো। চলুন শুনে পুরো গানটি দেখার জন্য বা শোনার জন্য আসলে অপেক্ষা করছেন বা দেখতে চাইছেন, তারা নিঃসন্দেহে ইউটিউবে যাবেন। ইউটিউবে অদিত রহমানের অফিসিয়াল যে পেজটি রয়েছে, সেখানে পুরো গানটি আপনারা দেখতে পারবেন। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আসলে সব গান দেখে এবং সুর দেখে হারিয়ে গিয়েছিলাম, সেই সাথে যে দৃশ্যায়ন অপূর্ব, এই গানের অ্যাম্বিয়েন্সটা টোটালি আসলে ফুটিয়ে তুলেছে। মিউজিক ভিডিওটা কে করেছে?
ওটাও আমাদেরই করা, আমাদের সবার মিলে করা। এটা আসলে আমরা খুবই পিচ্ছি একটা টিম, 4-5 জনের টিম। আমরা পুরো আসলে আমরা বের হয়েছিলাম সুফিজম ইন বাংলাদেশ নিয়ে একটা ডকুমেন্টারি করতে। তো আমরা ফটিকছড়ি গিয়েছিলাম, চিটাগং গিয়েছিলাম। সেখান থেকে সাজেকে আমার একটা ছোট রেস্টুরেন্ট ছিল এক সময়, তো ওইটার ফেয়ারওয়েল দিতে গিয়েছিলাম। তো সেটারই একটা পাশের অংশ ছিল, একটা সাইড প্রজেক্ট ছিল এই ভিডিওটা শ্যুট করা। কারণ আমরা বারবার যখন গানটা বানাচ্ছিলাম তখন আমি বলছিলাম যে আমি না খুব জঙ্গল দেখতে পাচ্ছি, খালি জঙ্গলের মাঝখানে একটা মেয়ে হয়তো নুপুর নিয়ে হেঁটে আসতেছে, এরকম একটা পারফরমেন্স হচ্ছে। তো তখন ওদের পুশ করাতেই আমার সাথে আরেকজন ভাই ছিলেন, জিবরান ভাই, যিনি কো-ডিরেক্ট করেছেন এটা আমার সাথে, জাকারিয়া হাসান ছিল ক্যামেরায়। তো আমরা জাস্ট এই 4-5 জনই আমরা আমাদের মতো বের হয়ে গিয়েছি এবং যেখানে যা লেগেছে খালি যতটুকু পেরেছি। আর একটা মেয়েকে দেখেছেন শ্রেষ্ঠা, খুব চমৎকার নেচেছে এবং পারফর্ম করেছে, অদ্ভুত। সবকিছু মিলিয়ে আসলে হয়ে গিয়েছে আর কি কাজটা আমাদের, এবং সেটি দর্শকদের হৃদয়ে ছুঁয়েছে। আপনি বলেছেন যে কাজটি আপনি নিজের জন্য করেছেন, কিন্তু আমরা বলি যখন আমরা নিজেকে ভালোবাসতে পারি তখন আসলে অন্যের প্রতি সেই ভালোবাসার নিবেদনটা আরো সহজ হয়ে যায়। আপনার সঙ্গীতের ক্ষেত্রেও তাই হয়েছে, নিজের ভালো লাগার কাজ দিয়ে আপনি দর্শকদের মন জয় করেছেন। সুফিজম নিয়ে বলছিলেন, সুফিজম নিয়ে আসলে নিজের ইন্টারেস্টটা কবে গ্রো করলো এবং এটা নিয়ে আসলে আপনার কাজ করার পরিধিটা সম্পর্কে? এটা আসলে অনেক বড় একটা চ্যাপ্টার তো, এবং এমন একটা চ্যাপ্টার যেটা অনেক মিসআন্ডারস্টুড। কারণ সুফিজম উৎপত্তি আমার অল্প জ্ঞানে আমি যতটুকু জানি আমাদের ইসলাম ধর্ম থেকে উৎপত্তি, এবং সুফিজম ভালোবাসা ছাড়া আর কিছু বলে না। ওদের একমাত্র সুফিজমের একমাত্র মতবাদই হচ্ছে ভালোবাসা। এখানে ঘৃণা থেকে আসে আমি বুঝি না। আমরা স্রষ্টার প্রতি ভালোবাসা, সৃষ্টির প্রতি ভালোবাসা, এটা নিয়ে কথা হয়। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমাদের বাংলাদেশে মাইজ ভান্ডারি গান আমরা জানি অনেক বেশি পপুলার। এটা আমি বলতে পারি এটা এক ধরনের একটা সুফি অ্যাক্ট, এবং এটা নিয়ে এক জার্মান রাইটার অনেক বড় একটা লেখাও লিখেছেন। এবং এই যে একটা জনরা তৈরি হয়েছে, গান হয় কিন্তু জনরা কিন্তু তৈরি হয় না। যত রকম ফোক গান, এগুলো ফোক গান। এরকম মাইজ ভান্ডারি গানটা একটা আলাদা জনরা ক্রিয়েট করেছে বাংলাদেশে এবং পুরো উপমহাদেশে। তো এইটার রুট খুঁজতে গিয়েছিলাম যে আসলে এটা কিভাবে বাংলাদেশের সাথে টাই আপ হলো। তো তখন তাদের একটা বিশাল ইতিহাস আছে যেটা আসলে ছোট করে বলা সম্ভব না। তারা যখন মাইজ ভান্ডারি তরিকাটা প্রথম যখন কাদিরিয়া এবং চিশতিয়া তরিকাকে একসাথে করে একটা তরিকা ফর্ম করলেন, ওখান থেকেই আসলে এটার উৎপত্তি বাংলাদেশে, যতটুকু অল্প জ্ঞানে জানি আমি। তো এটা নিয়ে আরো পড়ছি, আরো জানছি, আরো জানতে হবে। আপনি জানছেন এবং আমরা আসলে ধীরে ধীরে আপনার কাছ থেকে জেনে আরো বেশি সমৃদ্ধ হব। আমি চেষ্টা করব যেন আমি একদম সত্যিটা জানাতে পারি। এই জন্য এখনই বেশি কিছু বলছি না। আমরা বেশ কিছু ইন্টারভিউজ নিয়েছি সুফি স্কলারদের। আমার ইচ্ছা আছে টার্কিতে গিয়ে এটার একটা ফাইন, বিকজ আমাদের বাংলাদেশে হযরত শাহজালাল অনেক বড় একজন সুফি স্কলার ছিলেন, এবং ওনার জন্ম কন্যাতে। তো ওনার এখানে আসার স্টোরিটাও খুব ইন্টারেস্টিং, একটা মাটি বড় স্টোরি আছে। তো এগুলো আমি জানতে চাই আর কি। এগুলো নিয়েও আসলে একদিন বসা যাবে এবং অনেকটা সময় লাগবে এই গল্পগুলো শুনতে। আমরা একটু গানের গল্পে ফিরতে চাই। শামীম হাসান, অনেক গান আপনি উপহার দিয়েছেন, মৌলিক গান বলি কিংবা সিনেমার গান। তার মধ্যে যদি রাজকুমার চলচ্চিত্রের কথা বলি, সেখানেও আছে একদম মেগাস্টার শাকিব খানের চলচ্চিত্রে গান করা, একটা বিগ অ্যাচিভমেন্ট ধরা হয় যেখানে কমার্শিয়াল ফিল্মে কাজ করার। সেই সাথে আবার মৌলিক গান দিয়েও আপনি মানুষের হৃদয় জয় করেছেন। নতুন প্রজেক্টগুলো নিয়ে যদি শুনি, কেমন রেসপন্স এবং কাজ কেমন চলছে? কাজ আসলে আমার ওরকম অত বেশি কাজ নেই। আমি মানে কয়েকজনের সঙ্গে কাজ করি, তার মধ্যে এই ভাই অন্যতম, এবং ওনার কাজগুলো মানে আসলে মানে অন্য কেউ যদি মানে তোমারই মোহে গানটার কথা যদি আমি একটা এক্সাম্পল দেই, যে এই গানটার কাভার আমি খুব কম শুনেছি, কারণ ওই স্কেলে ওই মুডে অনেকে গাইতে পারে না আর কি। সো তার সুরে মানে গান গাওয়াটাও একটা কঠিন কাজ, এবং আমি এটা এনজয় করি যে আমি তার সঙ্গে কাজ করতে গিয়ে আমি কিছু শিখছি। এবং আমাদের আরও কিছু নতুন কাজ আসছে তার সঙ্গে, মানে তার সুরে তার সঙ্গীত আয়োজনে। ওই কাজগুলো নিয়ে মানে সামনে জি ওই কাজগুলো নিয়ে আমরা কাজ করছি। এই ভিডিও প্ল্যানিং চলছে আমাদের। আবার ভাবছি কবে এরকম 10 দিনের ট্যুরে বের হব, আচ্ছা কয়েকটা শুট করে নিয়ে চলে আসব।
আচ্ছা, সিনেমার গানে যদি শুনি, সিনেমার গানে জনপ্রিয়তা পেলে দেখা যায় যে অনেক দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যাওয়া যায়, কিন্তু আপনি কোন কাজটা করতে বেশি পছন্দ করেন? এই ধরনের যদি সুফিজমের কথা বলি, বা যে গানগুলো শেকরের কথা বলে, বা একটু ডিফারেন্ট জনরা, নাকি কমার্শিয়াল ফিল্ম, কোনটা? আমি আসলে ছোটবেলা থেকে সেমি ক্লাসিক্যাল গানটা শুনে শিখে বড় হয়েছি। সো আমাকে এই দিকটাই টানে, এই যে মানে সেমি ক্লাসিক্যাল, একটু সুফি, একটু মানে সেমি ক্লাসিক্যালের সাথে একটু ফোক, এগুলাই আমাকে টানে। সঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার বিষয়টাকে আপনি নিজের ক্ষেত্রে বা নিজের জীবনে কিভাবে দেখেন? আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ? আমি আসলে মানে অন্যভাবে দেখছি। আমি আসলে শিল্পী হতে চাই। জনপ্রিয়তা সেটা মানে আল্লাহ পাকের ইচ্ছা, বা ওইটা যদি কোনোদিন হয়, মানে যদি কোনোদিন হতে পারি না, এখন আমি মনে করি না যে আমি জনপ্রিয়, বা আমি ওইটার পিছনে ছুটছিও না যে আমি জনপ্রিয় হতেই হবে আমাকে। হ্যাঁ, বাট আমি আমার কাজটা করে যেতে চাই, আমার কাজটা করছি আর কি। অথচ রহমানের কাছে জিজ্ঞেস করি, শামীম হাসানের সাথে তার পরিচয়ের ব্যাপারটা এবং প্রথম কাজ করার যে অভিজ্ঞতা, সেটা নিয়ে একটু জানি। তাকে কিভাবে খুঁজে পেলেন কাজের ক্ষেত্রে? আমি শামীমকে খুঁজে পেয়েছি তাপস ভাইয়ের কাছে। তাপস ভাইয়ের পাশে একটা পাগলকে দেখতাম যে সব বাজাচ্ছে, দোতারা বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, গান গাচ্ছে, রেকর্ড করছে, সুর করছে, মিউজিক করছে। তো আমি ওকে প্রথম বলছিলাম যে আমার তোর গলাটা খুব পছন্দ হয়, কারণ আমার মানে ইউজুয়ালি বাংলাদেশে একটু গলাটা ভেঙে গেলে, স্পেশালি এই ক্লাসিক্যাল আমাদের যে দিকটাতে মনে হয় যে ব্যাপারটা ঠিক হয়নি আসলে। আমার ওইটাই খুব টানে, ওই ব্যাপারগুলো যদি ওটা কন্ট্রোলড হয়। মানে একটা হচ্ছে আমি একটা জিনিস চাইছি, ওটা হচ্ছে না, আর এটা আমি চেয়ে করছি, দুটার মধ্যে অনেক পার্থক্য থাকে। তো ওর ভয়েসটার মধ্যে খুব ইউনিক একটা টেক্সচার আছে, যেটা আপনি ইউজুয়ালি যারা রেগুলার মেল ভয়েস ওইরকম পাবেন না। একটু যখন ও হাইতে যায়, গলাটার একটা ডিফারেন্ট ভাইব্রেশন আসে, একটা 2-3টা নোট হিট করে একই সাথে, যেটা খুব আমার কাছে খুব মজা লাগে আর কি ব্যাপারটা। তো আর আমার হয় কি, আমার প্রথম থেকেই আমি আসলে ওই যে ও যেটা বললো, আমি নিজেও খুবই ইস্টার্ন ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল দ্বারা ইনফ্লুয়েন্সড আর কি। আমার মধ্যে একদম ওটা, প্লাস আমাদের যেই বাংলাদেশি ফোক, কারণ আমার নানা বাড়ি হচ্ছে কুষ্টিয়া, দাদা বাড়ি হচ্ছে নেত্রকোনা। তো আমার ফোক থেকে পালানোর সুযোগ নেই ছোটবেলা থেকেই। তো এটাকে আমি অনেক বড় ব্লেসিং মনে করি। আমার ক্ষুধাটাই থাকে কি, আমি এমন কিছু টোন খুঁজে বের করতে চাই যেটা আসলে ইটস নট রেগুলার, আমার মতো একটু আজব। যেরকম আমাকে তো এক গুরু বলেছিলেন আমার কোনোদিন গান গাওয়া উচিত না, আমার মিউজিক করা উচিত না। তো গুরুর নাম না নেই, কিন্তু ওইটাই হয়তো আমার জীবনে সবচেয়ে বড় হিট পয়েন্ট ছিল। তখন আমার কান্নাটা আমাকে ডিসাইড করে দিয়েছিল যে আমি হয়তো। পরে যখন একের পর এক সফল গান আপনি নিজে গাইলেন এবং পরিচালনা করলেন, সুর করলেন, আমি এখনো যদিও বলি আমি কোনো সিঙ্গার না, কারণ আমি আসলে গান গাইতে জানি না, আমি শিখিনি কোথাও গান। আমি সুর যেগুলো আমার মাথায় আসে এগুলো আমি জানি ওরা খুব ভালো গাবে, আমি অনেস্টলি গাইতে পারি না। এবং আমার গানগুলো আমি যখনই দেখি একটা সুর করে ফেলেছি যেটা আমি গাইতেই পারবো না, তখন আমি ওটা গাওয়ার চেষ্টাও করি না। ওটা যে সবচেয়ে ভালো গাবে আমি সবসময় ওটাই প্রেফার করি। ওকে, সো মিউজিক নিয়ে আসলে আপনার চিন্তাধারা অনেকটা ডিফারেন্ট যদি আমরা বলি অন্যদের থেকে, কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রিতে আপনি অনেক বছর ধরে আছেন, সেখানে অনেক আর্টিস্টদের আপনি দেখেছেন, কাজ করছেন, অবশ্যই আছেন, নীরবে নিভৃতে আছেন কিছুটা হতে পারে। তো অনেকের কাজ আপনি দেখছেন, সঙ্গীতের ধারায় অনেক ধরনের পরিবর্তন আপনি দেখছেন। তো এই পরিবর্তিত ধারায় আপনার কি মনে হয় বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি আসলে কোন দিকে আগাচ্ছে? টু বি ভেরি অনেস্ট, আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশে অনেক 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 ট্যালেন্টেড আর্টিস্ট, সিঙ্গার্স, মিউজিক প্রডিউসার্স আছেন, আমাদেরকে পেট্রোনাইজ করার মানুষ কম। যেরকম আপনি দেখবেন যে একটা মুভিতে সবচেয়ে মিনিমাম বাজেটটা আমাদের মিউজিকে থাকে, অথচ একটা ইন্টারন্যাশনাল ফিল্মে ধরেন ওই ফিল্মটার 10% অ্যালোকেট করা হয় মিউজিকের জন্যে। পাশাপাশি আমাদের দেশে যেরকম আমরা আসলে, আমি পার্সোনালি আমি চাই পুরো বাংলাদেশ ঘুরে বেড়ায়, একদম একদম যেখানে বস্তিতে আছে, কোনো একটা বিহারি পট্টিতে আছে, কোথাও না কোথাও যাদেরকে কেউ চেনে না, এরকম কিছু শিল্পী আমি খুঁজে খুঁজে ওদেরকে গান বানাবো।
তো আমাদের এই প্ল্যাটফর্মগুলো যে আমাদেরকে কেউ এসে বলবে যে আপনি বানান, ওইটা হয়ে ওঠে না সচরাচর। বাট আমরা অলওয়েজ হোপফুল যে হয়তো মানুষজন বুঝবে এবং আমাদের যেরকম হিট গান ভালো গান দুটো এক জিনিস না, এই ডিফারেন্সটা আমাদের বোঝা দরকার, তাহলেই হয়ে যাবে। হিট গান কি ভালো গান হতে পারে? নট নেসেসারিলি। ভালো গান, হিট গান যে ভালো গান হতেই হবে এটার কোনো প্রয়োজন বোধ হয় না। এখন হিট এই সংজ্ঞাটাও একটু ডিফারেন্ট। একটা হচ্ছে আপনার প্রচুর ভিউ আছে, সেটা যদি আপনি একটা পাগলকে দাঁড়া করায় $5-6,000 বুস্ট করে দেন, একদিনে ওর 5 মিলিয়ন ভিউ হয়ে যাবে। দ্যাট ডাজন্ট মিন যে ওটা খুব ভালো জিনিস। আর যেটা ভালো গান ওটা আপনার মনকে আগেই বলে দিবে, আমার আপনাকে বলতে হবে না যে এটা কি ভালো গান, ওটা আপনাকে বলার প্রয়োজন হবে না। আমাদের চেষ্টা থাকে ওই দিকে কাজ করার আর কি, দৌড়ানোর। আর ভালো গানের সংজ্ঞা যদি আপনার কাছে জিজ্ঞেস করি, কখন একটা গান আপনার কাছে ভালো হয়ে ওঠে? আমার কাছে একটা গান ভালো গান বলতে আমি তখনই বুঝি যে গানটার, আমি প্রচণ্ড এনার্জি ড্রিভেন মানুষ, আমাকে যেই গানটা একটা পজিটিভ এনার্জি দেয়, এই গানটা আনন্দের গান হতে পারে, প্রেমের গান হতে পারে, দুঃখের গান হতে পারে। বাট আমাদের না বাংলাদেশে কালচারটা অনেক রিচ। আমাদের আগের জেনারেশনের যারা প্রডিউসার, মিউজিক ডিরেক্টর ছিলেন, বা স্পেশালি যারা সুরকার ছিলেন, তাদের সুরের যে দখল এবং লেখার যে ক্ষমতা, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে। আমরা কিন্তু আগিয়ে না, আমরা অনেক পিছিয়ে। এবং আমার না উনাদের মতো হওয়ার টার্গেট থাকে, আর কিছুই না। যে একটা লেখা কতটুকু সুন্দর করে লিখলে একটা 70 বছরের মানুষ থেকে নিয়ে একটা 7 বছরের বাচ্চা পর্যন্ত ব্যাপারটাকে ভালোভাবে রিসিভ করবে, রিলেট করতে পারবে। এখন হয় কি, আমরা যখন মিউজিক করি তখন ইউজুয়ালি কমার্শিয়াল কাজে আমাদের মাথায় আসে এইখানে এই পাঁচটা দিলে গানটা হিট, এখানে এই কোরাস লাইন দিলে গানটা হিট, ওখানে হো করে উঠলে গানটা হিট। তখন এই হিসাবটা থাকে না, তখন হিসাব থাকে যে গানটা কি চাচ্ছে, সুরটা কি বলছে। আমার হিসেবে ওটাই আসলে প্রবাবলি ভালো গানের ডেফিনিশন। ওকে, দ্যাটস ভেরি নাইস। শামীম হাসানের কাছে জিজ্ঞেস করি যে আপনার সমসাময়িক সময়ে, আপনার এই সময় অন্যান্য আর্টিস্টদের গানও আপনি নিশ্চয়ই শুনেছেন, সেখানে কম্পিটিশন বলতে কোনো কিছু কি আপনার কাছে কখনো মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে টিকে থাকলে আসলে আপনাকে কম্পিটিটিভ হতে হবে? আমি আসলে ওই জায়গাটাতেই নেই, মানে কম্পিটিশনের ওই জায়গাটাতেই নেই। আমি আমার মতো কাজ করছি। আমি আগেও বলেছি যে আমি আমার মতো কাজ করেছি এবং এখনো করছি। আমাকে যারা মানে ভালোবেসে ডাকছেন তাদের সাথেই কাজ করছি আর কি। এবং আমি দেখেন যে অনেক কাজ করছি না, বাট মানে অল্প কাজ করছি, সেই কাজগুলোই কোয়ালিটি কাজ হচ্ছে আর কি। চুজ করে করছেন আপনি ইন্টেনশনালি। তো আগামীতে আপনার কাছ থেকে আর কি পাচ্ছি আমরা, যদি মৌলিক গানের কথাও বলি বা সিনেমা? অবশ্যই মানে কিছু গান তো প্ল্যান আছে, আমার নিজের গানও আছে, ভাইয়ের গানও আছে। মানে গান নিয়েই আছে আসলে, গানটাই সামনে টার্গেট, গানটাই রিলিজ করব। আর কোনো ইচ্ছা নাই আমার, শুধু গানটাই গাওয়ার ইচ্ছা। এখনো 3-4টা গান বাকি, রাইট, যেগুলো শেষ। আমরা জানি না কবে শুটিং করব, আমাদের কাছে টাকা নাই, আমরা টাকা আসলে শুট করব, করে গানগুলো ছাড়বো ইনশাআল্লাহ। ওকে, আর যদি আপনার কাছে জিজ্ঞাসা করি যে চলচ্চিত্রে আসলে মিউজিকটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট আমাদের জন্য। একটা মিউজিক একটা চলচ্চিত্রকে অনেক বছর বাঁচিয়ে রাখে এবং ইন্টারন্যাশনালি একটা ফিল্মকে রিপ্রেজেন্ট করতে পারে। তো আপনিও মাস্টারপিস কিছু কাজ করেছেন বা আপনার আছে পরিচালনায়, সেক্ষেত্রে ইন ফিউচার চলচ্চিত্র নিয়ে কিছু ভাবছেন? আমার সাথে চলচ্চিত্রের সম্পর্কটা তো অনেক গভীর, কারণ আমার বাবা প্রযোজক ছিলেন এবং আমি নিজেই 2014 সালে সাকিব ভাইকে নিয়ে আমার ফিল্মও আছে, যে ফিল্মের গানও করেছিলাম কয়েকটা। এটা হচ্ছে রাজত্ব নামে একটা ফিল্ম ছিল, ওখানে তুমি ছাড়া একটা গান ছিল যেটা মানুষ খুব পছন্দ করেছিল। তো আমি সবসময় বিশ্বাস করি ফিল্মটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, ফিল্মটা অনেক বড় প্ল্যাটফর্ম, এবং ফিল্মের থ্রু পুরো পৃথিবীতে বাংলা মিউজিক, বাংলা আর্ট পৌঁছতে পারে। পাশাপাশি আমি এটাও বিশ্বাস করি যে একটা মিউজিক ভিডিও একটা ফিল্মের সমান হতে পারে। এটা আমরা পৃথিবীতে দেখে এসেছি। মাইকেল জ্যাকসন যখন একটা মিউজিক ভিডিও করতো, ওইটা প্রবাবলি 10টা মুভিতে ওই বাজেট থাকতো না। তার মানে আমরা আমাদের জায়গাটা কিন্তু ছোটই করে যাচ্ছি, নামিয়ে যাচ্ছি আমরা। আমাদের এরকম মানুষ দরকার যারা গান এবং আর্টকে প্রমোট করতে চায়, আমাদেরকে সাপোর্ট করতে চায়, তাহলে হয়তো আমরা
এক একটা মিউজিক ভিডিও একটা মুভি বানাতে পারবো কোনোদিন। সত্যিই তাই। এবং আপনাদের মতো মানুষ যেহেতু আমাদের সাথে আছেন, সৃজনশীলতায় আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি আসলে আরো প্রসারিত হোক, প্রচারিত হোক, এই আমাদের প্রত্যাশা। আমার প্রত্যাশাও আপনাদের কাছে এটা যে আপনাদের মতো মিউজিক নিয়ে যেরকম আমার সাথে রোমা আপুর কথা হচ্ছিল যে আপনাদের এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে মিউজিকের সবগুলো যেটা আমার নিজেরই কম জানা ছিল, বিকজ আমি আসলে পালিয়ে থাকি, তো সব শাখায় আপনাদের অ্যাওয়ার্ড আছে। এক্স্যাক্টলি। এই ব্যাপারগুলোই আসলে মিউজিক সারা জীবন কিন্তু রাজারা পেট্রোনাইজ করে এসছেন যে কি হবে মিউজিক। সো আপনাদের এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। সত্যি তাই, আপনারা আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। আয়োজনের শেষ দিকে চলে এসেছি, আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। প্রিয় দর্শক, পুরো আয়োজন জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো তারকার সাথে, সেই প্রত্যাশায় আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।